আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আইকন প্লাস পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আমি রবিউল ইসলাম সানি আছি তোমাদের সাথে আজকে একটি বিশেষ 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 লাইভ সেশন নিয়ে। এবং আজকের এই ক্লাস থেকে তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ইউনিটে, প্রত্যেকটা জায়গাতেই প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। এবং সেই টপিকটার নাম হচ্ছে আজকে নত্যবিধান ও সত্যবিধান। আজকে আমরা এই নত্যবিধান ও সত্যবিধানের একটা গুরুত্বপূর্ণ যে পার্ট, এই পার্টটা নিয়ে মোটামুটি পড়াশোনা করব। এই পড়াশোনা করার আগে তোমাদের সবার কাছে একটু জানতে চাই, বা তোমরা একটু সবাই বলো যে আমাকে ঠিক মতো দেখতে ও শুনতে পাওয়া যাচ্ছে কিনা। আমাকে ঠিক মতো দেখতে ও শুনতে পাওয়া যাচ্ছে কিনা। যদি আমাকে ঠিক মতো দেখতে ও শুনতে পাওয়া যায় তাহলে কাইন্ডলি একটু সবাই ডান লিখে জানাও যে হ্যাঁ ভাইয়া আপনাকে ঠিক মতো দেখতে ও শুনতে পাওয়া যায়। আর তারপরেই হচ্ছে আমি আমাদের যে আজকের যেই কাঙ্ক্ষিত লাইভ সেশন সেটা হচ্ছে শুরু করবো। পাশাপাশি তুমি কিন্তু তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে পারো, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও এবং জানিয়ে দাও আজকের এই লাইভ সেশনের কথা। ঠিক আছে, তোমরা একটু ঝটপট করে জানাও তো। সজীব বলছে আসসালামু আলাইকুম স্যার। আবু রেহান বলছে আসসালামু আলাইকুম স্যার। সবাইকে অনুরোধ করবো আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৌহিদ স্যার বলছেন লাভবাইক স্যার। থ্যাংক ইউ স্যার। আমি ভাবিনি তৌহিদ স্যার হচ্ছে আমাদের আইকন ক্লাসের সম্মানিত সিনিয়র শিক্ষক, দীর্ঘদিন তিনি আমাদের সাথে ছিলেন। আমরা তৌহিদ স্যারকে ভীষণ মিস করি। তৌহিদ স্যারের হচ্ছে চাকরি হয়ে যাওয়ায় স্যার হচ্ছে আপাতত একটা জায়গায় পারপাস সলভ করতেছেন। তৌহিদ স্যারকে আমরা আবার ইনশাল্লাহ আমাদের মাঝেই পাবো। অলরেডি আমাদের সাথে জয়েন করছেন সামিয়া শশী হচ্ছে গত বছর উত্তরা ব্রাঞ্চ থেকে চান্স পাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আমাদেরই এক শিক্ষার্থী। সামিয়া শশী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যারা জুনিয়র ছোটরা আছে তারা তোমাকে দেখতে চায়, তোমাদের দেখতে চায় এবং তোমাদের কাছ থেকে গল্প শুনতে চায়। ইনশাল্লাহ একদিন তোমরা হচ্ছে অফিসে আসবা, আমরা তোমাদেরকে অফিসে নিয়ে এসে তোমাদের চান্স পাওয়ার সেই গল্পগুলো শুনবো। ঠিক আছে, ওকে। আবু রেহান বলছে ডান। থ্যাংক ইউ সবাইকে। আজকে আমরা দেরি করব না, আমাদের যেই মূল লেকচার, মূল আলোচনা সেখানে চলে যাব। প্রথম পয়েন্ট যে স্যার এই যে নত্যবিধান ও সত্যবিধান এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা ক্লিয়ার করলে তোমাদের কাছে অনেক কিছু সমাধান হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করো, আমরা বাংলা যেই বর্ণমালা আছে এই বর্ণমালায় ন আছে দুইটা। একটা হচ্ছে এই যে এইরকম ন, আর একটা হচ্ছে ঠিক এইরকম ন, তাই না? এইরকম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর স আছে মূলত তিনটা, কিন্তু আমরা নত্যবিধান সত্যবিধানে এখানে পড়তে গেলে মূলত আমাদের আপাতত কাজে লাগবে দুইটা স। একটা হচ্ছে দন্ত স, আর একটা হচ্ছে মূর্ধন্য স, তাই না? এটাকে এটাকে একটু তোমরা সবাই একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। তোমরা এইটাকে কি বলো? দন্ত ন, তাই না? এটাকে কি বলো বলো তো বাবা? দন্ত ন। আর এটাকে কি বলো? মূর্ধন্য ন, মূর্ধন্য ন। এটা কি? দন্ত স, তাই না? আর এইটাকে তোমরা ছোটবেলা থেকে বলো পেটকাটা মদিনার স। ঠিক আছে, এটা কিন্তু বাবা পেটকাটা মদিনার স না। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আলাপ। সজীব বলছে যে ভাই স্ক্রিনটা আর একটু ছোট করলে ভালো হয়, উপরে লেখা বোঝা যায় না। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সজীব তোমার কমেন্টের জন্য। আমরা বিষয়টা দেখছি, তার পাশাপাশি তোমরা একটু এখানে আলোচনার দিকে খেয়াল করো। আমরা মোটামুটি বুঝলাম যে দন্ত স মূর্ধন্য স। এখন বলছে যে উৎস অনুসারে শব্দ কত প্রকার বলো তো বাবা? উৎস অনুসারে শব্দ কত প্রকার? অনুসারে শব্দ, যদিও নতুন ব্যাকরণ অনুযায়ী 4 প্রকার, তবুও আমরা হচ্ছে পুরাতন ব্যাকরণ অনুযায়ী এটা দেখবো আপাতত, যে সেটা হচ্ছে উৎস অনুসারে শব্দ হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কি কি ছিল বলতো সেই 5 প্রকার? তোমরা ছোটবেলায় পড়ছো কিনা আমি জানি না। কি কি? নাম্বার ওয়ান ছিল, সেটা হচ্ছে উৎস অনুসারে শব্দ হচ্ছে এক হচ্ছে তৎসম শব্দ। তোমাদের মাথায় রাখতে হবে যাহাই তৎসম শব্দ তাহাই হচ্ছে সংস্কৃত শব্দ। যাহাই তৎসম শব্দ তাহাই সংস্কৃত শব্দ। তাহলে এক হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ। দুই হচ্ছে অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ। 3 হচ্ছে তদ্ভব শব্দ, এবং 4 হচ্ছে দেশি শব্দ, এবং সবার শেষ 5 হচ্ছে বিদেশি শব্দ। 5 হচ্ছে বিদেশি শব্দ। সানজিদুল ইসলাম শিহাব বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শিহাব ভালো আছো বাবা? থ্যাংক ইউ।
আচ্ছা, আমরা এই জায়গাতে আরো কয়েকটা জিনিস একটু নোটিস করতে চাই। সেটা হচ্ছে এই যে তোমাদের প্রশ্ন যে স্যার তৎসম অর্ধ তৎসম তদ্ভব এই যে এইগুলা এইগুলা যা যা লিখছে তোমাদের মাথায় রাখতে হবে এই নত্যবিধান বা সত্যবিধান এই সকল ক্ষেত্রে এই দুইটা কেবলই 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 তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, যাহাই তৎসম বা তাহাই সংস্কৃত। অর্থাৎ তৎসম এবং সংস্কৃত বানানে এই যে যে মূর্ধন্য ন বা মূর্ধন্য স ব্যবহৃত হয়, এইটার নিয়মকে আমরা নত্যবিধান বা সত্যবিধান বলি। তাহলে আমি তোমাকে যেটা বলতেছিলাম যে এই তৎসম বা সংস্কৃত বানানে ক্ষেত্রে আমাদের মূর্ধন্য বা মূর্ধন্য স বসবে, আর বাকি সকল ক্ষেত্রে অর্ধ তৎসম তদ্ভব দেশি বিদেশি এই বাকি সকল ক্ষেত্রে আমাদের কি বসবে বলতো বাবা? দন্ত ন এবং দন্ত স এটা বসবে। এখন এই যে যে তৎসম শব্দের বানানে আপনি বললেন যে স্যার মূর্ধন্য ন বসে বা মূর্ধন্য স বসে, এটা বসার তো নিশ্চয়ই একটা নিয়ম আছে, তাই না? ওই নিয়মগুলোই হচ্ছে আজকে আমাদের পড়াশোনার আলোচনার বিষয়। তার আগে তুমি এই জায়গাতে একটা কাজ করো, ছোট্ট করে হচ্ছে লিখে নাও যে স্যার নত্যবিধান বা সত্যবিধান কাকে বলে। খুবই সহজ। তাহলে এই জায়গাতে দেখো এই যে যে তৎসম বা সংস্কৃত শব্দের বানানে এখানে লেখো তৎসম বা সংস্কৃত শব্দের বানানে লিখছো তৎসম বা সংস্কৃত শব্দের বানানে এই যে দন্ত ন এর স্থানে মূর্ধন্য ন, আবার দন্ত স এর স্থানে মূর্ধন্য স, এই যে ব্যবহারের নিয়ম তৎসম বা সংস্কৃত শব্দের বানানে দন্ত ন এর জায়গায় মূর্ধন্য ন এবং দন্ত স এর জায়গায় মূর্ধন্য স, ব্যবহারের যে নিয়ম এই নিয়ম কি বলা হয়? এই নিয়মকেই বলা হয় নত্যবিধান বা সত্যবিধান। ব্যবহারের নিয়মকে নত্যবিধান, মানে দন্ত ন এর জায়গায় মূর্ধন্য ন ব্যবহারকে নত্যবিধান বলে, আর দন্ত স এর জায়গায় মূর্ধন্য স এর ব্যবহারকে সত্যবিধান বলে। সত্যবিধান বলে। এটুকু ক্লিয়ার? আমি কি তোমাদের বুঝাইতে পারছি? বাচ্চা লোক, এইটুকু ক্লিয়ার সবার কাছে? ওকে, ঠিক আছে। বলতো এটা সবার কাছে ক্লিয়ার কিনা, কোনটা নত্যবিধান আর কোনটা সত্যবিধান? আচ্ছা, অলরেডি অনেকে আমার সাথে জয়েন করে ফেলছো। আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার তার পরের আলাপ কি? অর্থাৎ এইটুকু পর্যন্ত বুঝছি, তাহলে এই যে আমরা নিয়মগুলো শিখবো, আমরা অল্প কয়েকটা নিয়ম শিখবো, মাত্র 5-6টা নিয়ম শিখলেই নত্যবিধান সত্যবিধানের যা আছে এগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। অল্প কিছু নিয়ম শিখবো এবং ওইখান থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে আজকে আমরা দেখবো। হ্যাঁ, 25 ব্যাচের বাচ্চা লোক, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা একটু দেখি যে আজকের যে রুল। সো রুল নাম্বার 1, 1 নম্বর নিয়ম আমি একটু অন্যভাবে উপস্থাপন করেছি, তোমরা হচ্ছে এটা এক্সপ্লেইন করলেই তোমরা সহজেই বুঝে যাবা মোটামুটি। বলছে ওকে, আর সুরভিও জয়েন করছে। সুরভি বলছে যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সুরভিও হচ্ছে আমাদের গত বছরের শিক্ষার্থী, সম্ভবত এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছে। আর সায়েদ আবরার ইশতিয়াক বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে নত্যবিধান ও সত্যবিধানের এই যে নিয়ম নাম্বার 1, এইটা হচ্ছে বোঝার চেষ্টা করব। সেটা কি আমাদের বলছে এই যে রি, তারপর হচ্ছে র, তারপর হচ্ছে স মানে মূর্ধন্য স, এই বর্ণগুলোর পরে সরাসরি মূর্ধন্য ন বসে। অর্থাৎ রি, র, স এই বর্ণগুলোর পরে সরাসরি মূর্ধন্য ন বসে। এখন বলছে রি এর একটা কি কার চিহ্ন আছে না, রি কার, তাহলে রি কারের পরে মূর্ধন্য ন বসবে। র এর কি আরেকটা ফর্ম আছে না রেফ, এই যে এরকম করে যে বসে। আবার আরেকটা ফর্ম আছে না যে রফলা, এই যে এরকম করে যে বসে। তাহলে রি, রিকার এরপরে মূর্ধন্য ন, র, রেফ, রফলা এরপরে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন বসে। এখন আগে এই জায়গাগুলো এক্সপ্লেইন করি, তারপর একটা একটা করে দেখাই। এই যে তোমরা দেখতে পাও যে এই জায়গাতে এই যে তোমরা দেখতে পাবা মোটামুটি এখানে এই যে রি এরপরে সরাসরি মূর্ধন্য ন বসছে। রিকার ঘৃণা সরাসরি মূর্ধন্য ন বসছে। তারপরে দেখো র এর পরে সরাসরি মূর্ধন্য বসছে। রণ মানে কি যুদ্ধ, একই রণ বাজাবাজি ঘন ঘন, তাই না? এরকম রয়ের পরে কি বসছে সরাসরি মূর্ধন্য ন বসছে। শুধু তাই না, আরো দেখো এই যে আমার বর্ণ, এই যে রেফ, এই রেফের পরে সরাসরি মূর্ধন্য বসছে। আবার দেখো প্রাণ, এই যে রফলা, এই রফলার পরে সরাসরি মূর্ধন্য বসছে। তারপর হচ্ছে ভাষণ, এই শয়ের পরেও মূর্ধন্য শয়ের পরে সরাসরি কি বসছে
মূর্ধন্য ন বসছে। এখন 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 আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে বলো তো বাবা, এই যে এইটার মধ্যে কি কি আছে, এই যে এইটার মধ্যে কি কি আছে বলো তো বাবা। এটার মধ্যে আছে হচ্ছে, এটাকে আমরা বলি ক্ষীয়, এবং এটার মধ্যে কি কি আছে বলো। হ্যাঁ, এইটার মধ্যে আছে হচ্ছে ক যোগ মূর্ধন্য স। এটার মধ্যে কি আছে, ক যোগ মূর্ধন্য স, তার মানে ক্ষীয়র মধ্যেও আমার মূর্ধন্য স আছে। তাহলে ক্ষীয়র মধ্যে যদি মূর্ধন্য স থাকে, তাহলে মূর্ধন্য স এর পরে যদি মূর্ধন্য ন হয়, তাহলে ক্ষীয়র পরে মূর্ধন্য ন হবে না? তাহলে ক্ষীয়র পরে কি হবে, মূর্ধন্য ন হবে ডেফিনেটলি। তাহলে সেইটাই এইখানে উপস্থাপিত হয়েছে। দেখো এই যে খনিকা, এই যে খনিকা, এই যে এইটার মধ্যে ক যোগ মূর্ধন্য স আছে, ক যোগ মূর্ধন্য স আছে, অর্থাৎ এই জায়গাতেও ক্ষীয়র পরে মূর্ধন্য ন বসবে। এরকম আরো হাজার হাজার বানান আছে। এরকম যখন তুমি বলবা ঋণ ঋণ ই তৃণ, আমি যখন বলবো তৃণ, রি এর পরে মূর্ধন্য ন, তারপরে আমি যখন বলবো যে খনিকা, আমি যখন বলবো ক্ষণ, তাই না? এই যে ক্ষীয়র পরে মূর্ধন্য ন, তাই না? আর আমি যখন বলবো ক্ষীণ, ক্ষীণ মানে অল্প, তাহলে হচ্ছে এই জায়গাতে হচ্ছে ক্ষীয়র পরে মূর্ধন্য ন বসে। ওকে, আমাদের সাথে জয়েন হয়েছে আবু সাইদ। আবু সাইদ, থ্যাংক ইউ আবু সাইদ আমাদের সাথে থাকার জন্য। এরপরটা আমরা দেখি। আবু সাইদ আমাদের বগুড়ার স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা একটা দেখি এরপরেরটা আমাদের কি আসে, পরেরটা চলো দেখি। তাহলে মোটামুটি আমরা এটা বুঝছি, রি, রিকার, র, রেফ, রফলা এগুলোর পরে হচ্ছে আমাদের মূর্ধন্য বসে। আমি যদি বলি ভীষণ, তাহলে ভীষণ বানানো হচ্ছে মূর্ধন্য স আছে, মূর্ধন্য স এর পরে সরাসরি মূর্ধন্য ন বসে। এখন 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 একটু এক্সপেকটেশন মানে একটু আলাদা আছে, একটু কি আছে, এক্সেপশনাল কেস আছে, যে একটু ব্যতিক্রম আছে। কি আছে বাবা, ব্যতিক্রম আছে। চলো সেই ব্যতিক্রমগুলো আমরা একটু দেখি, যে স্যার কোন জায়গাগুলোতে আমাদের র রেফ থাকার পরে মূর্ধন্য বসবে না। তোমরা এটা একটু হাইলাইট করে আলাদা করে লেখো, একটু স্টার চিহ্ন দিয়ে লেখো, যে বিদেশি শব্দের বানানে কখনোই, বিদেশি শব্দের বানানে, শব্দের বানানে কখনোই, বিদেশি শব্দের বানানে কখনোই দীর্ঘ ই, দীর্ঘ উ, তারপর হচ্ছে মূর্ধন্য ন, মূর্ধন্য স, এগুলো বসে না, এগুলো বসে না। এটা খুব ইম্পর্টেন্ট রুলস, এটা আসবে এবং প্রচুর এটা নিয়ে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসছে। ঠিক আছে, খায়রুল ইসলাম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম খায়রুল, আশা করছি ভালো আছে। আচ্ছা, তাহলে কি বললাম, যে এই বিদেশি শব্দের বানানে এটা বসে না। এখন দেখো, যেমন আমি তোমাকে বলি হর্ন, কর্নেল, হর্ন, তারপর কর্নেল, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাকে যদি আমি আরো বলি ফার্নিচার, ফার্নিচার, তারপর আমি যদি বলি গভর্নর, গভর্নর। এই যে বাবা দেখো তো, এইগুলো তোমার কি দেখে মনে হচ্ছে এগুলো বাংলা শব্দ? তোমার কি এগুলো দেখে মনে হচ্ছে এগুলো বাংলা শব্দ? না বাবা, এগুলো একটাও বাংলা শব্দ না। দ্যাট ইজ ওয়াই এই জায়গার একটাতেও হচ্ছে মূর্ধন্য ন বসবে না। এগুলো হচ্ছে ইংরেজি শব্দ। এগুলো কি শব্দ বাবা? ইংরেজি শব্দ। তার মানে ইংরেজি মানে কি, এগুলো বিদেশি শব্দ। আর বিদেশি শব্দের বানানে কখনো তো এগুলো বসতে পারে না, তাই না? এগুলো তো কখনোই বসতে পারে না। তাহলে এইগুলোর জায়গায় কি বসে, যে দীর্ঘ ইকারের জায়গায় রসি বসে, দীর্ঘ উকারের জায়গায় রসু বসে, মূর্ধন্য নয়ের জায়গায় দন্ত ন বসে, মূর্ধন্য শয়ের জায়গায় দন্ত স বসে, এগুলো বসে, তাই তো? যদি তাই হয়, তাহলে এই জায়গাতে আবার একটাতেও মূর্ধন্য ন বসবে না, এগুলো সব ভুল, এগুলো সব জায়গায় হবে দন্ত ন। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? ওকে, তার মানে এইটা আমি বুঝলাম। এখন এরকম আরো কিছু আসে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং বিগত বছরগুলোতে আসছে, আগামীতেও আসবে। এরকম কয়েকটা হচ্ছে শব্দ দেখি, যেমন মনোযোগ দিয়ে দেখো, এই যে ধরন, এই বানানটা, এটা তৎসম বা সংস্কৃত বানান হইলেও এই জায়গাতে দন্ত ন বসবে, মনে রাখবা। এটাতে তৎসম বা সংস্কৃত বানান হলেও এটা হচ্ছে দন্ত ন বসবে। ধরন বানানে, ধরন দিয়ে যদি রকম বা প্রকার বোঝায়, রকম, রকম বা প্রকার, আমরা বলি না বিভিন্ন ধরনের বই, বিভিন্ন রকমের বই, এরকম না, প্রকার বোঝায়। অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা বলি কাইন্ডস, কাইন্ডস, তাই না? এই যে এরকম যদি টাইপস বোঝায়, টাইপস, টাইপস, তাই না? বিভিন্ন রকম বোঝায়, বিভিন্ন ধরন বোঝায়, তাইলে সেটাতে হচ্ছে দন্ত ন বসবে, অবশ্যই মাস্ট। কিন্তু এর বাইরে যত ধরন আছে সবগুলোতে হচ্ছে কি বসবে বলতো? মূর্ধন্য ন। যেমন মনোযোগ দিয়ে দেখো, ধারণ, তারপরে ধারণা, তারপরে ধরনী, তাই না? এটা যদি এরকম হয়,
অর্থাৎ এই প্রত্যেকটাতে ধ র ন আছে, এরকম যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার অবশ্যই 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 মূর্ধন্য ন ব্যবহার হবে। এইগুলোতে কিন্তু আমার মূর্ধন্য ন ব্যবহার হবে, বুঝছ? আর এটাতে দন্ত না। এখন আমাকে বলো তো বাবা, ধরনী মানে কি? বলো তো দেখি, ধরনী মানে কি? সাইয়েদ আনোয়ার সজীব আমার সাথে জয়েন হয়েছে। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো বাবা ভালো আছেন। খেয়াল করো যে হচ্ছে এই যে এইটা এইখানে বলো তো একটু আমাকে, যে হচ্ছে এই ধরনী মানে কি? এই যে ধরনী মানে কি? এই ধরনী মানে হচ্ছে পৃথিবী। এই ধরনী মানে কি? পৃথিবী। ক্লিয়ার? এটা একটু খেয়াল করতে হবে। ওকে, তাহলে মোটামুটি এই জায়গাতেও আমার কাছে ক্লিয়ার হইল, একটা বুঝলাম। দ্বিতীয়ত তোমাদের মাথায় রাখতে হবে পরীক্ষায় আরো কি আসে। দেখবা পরীক্ষায় আরো আসে হচ্ছে এটাতে খেয়াল করো যে ধরন, ধারণ, ধারণা, ধরনী, এই যে এটার বাইরে আরো কি আছে, যেমন হচ্ছে রানী, কেরানি, কেরানি, এই যে এইগুলা, ঝর্ণা। মনে রাখবা ঝর্ণা বানানটা আমি যেভাবে লিখতেছি এভাবেই সঠিক। আচ্ছা এটা আবার পরে দেখাই। রানী, কেরানি এগুলো দেশি শব্দ। এগুলো কি শব্দ বাবা? দেশি শব্দ। আমার হওয়ার কথা ছিল, মনে রাখবা যে হওয়ার কথা ছিল রয়ের পরে মূর্ধন্য ন। আমার কি রয়ের পরে মূর্ধন্য হওয়ার কথা ছিল না? রয়ের পরে মূর্ধন্য হওয়ার কথা ছিল না, কিন্তু এখানে হবে না। এখানে দন্ত নই হবে। এখানে কি হবে? দন্ত নই হবে। ঠিক আছে? কেন? কারণ এটা দেশি শব্দ। তোমাদের মনে আছে কিনা আমি এটা শুরুতেই বলছি যে হচ্ছে কেবল 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 এই যে এই জায়গাতে দেখো তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহৃত হয়। আর বাকিগুলোর ক্ষেত্রে এই দেশি শব্দে দন্ত ন ব্যবহৃত হয়, তদ্ভাবে হচ্ছে দন্ত ন ব্যবহৃত হয়, অর্ধ তৎসময়ে দন্ত ন হয়, বিদেশি শব্দে তো হয়ই। এটা গেলে হচ্ছে মূল আলাপ এখানে বোঝানোর। সো এইটা আই গেস তোমারে বুঝাতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে স্যার এরকম কি আরো আছে? হ্যাঁ, যেগুলো আছে সেগুলো তোমারে ধরায় 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 আমি শেখাই দিই। নাবিলা নৌসেন বলছে পৃথিবী, সবুজ আহমেদ বলছে পৃথিবী, কাইরুল বলছে পৃথিবী, নিশান বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মিঠুন বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবারা? চলো ঝটপট করে আমরা ক্লাস করি। এর পরের আলাপ কি? এর পরের আলাপে আমাদের বলছে যে ঝর্ণা। মনে রাখবা ঝর্ণা বানানটা এই যে এইভাবেই সঠিক, এবং এইটা যেহেতু দেশি শব্দ, যেহেতু এটা দেশি শব্দ, তাই এইটাকে অবশ্যই দন্ত নদী লিখতে হবে। অবশ্যই এটা দন্ত নদী লিখতে হবে। অনেকে ঝর্ণা বানান এভাবে লেখে, বোঝো? অনেকে ঝর্ণা বানান এভাবে লেখে, অনেকে ঝর্ণা বানান এভাবে লেখে, অনেকে ঝর্ণা বানান এভাবে লেখে। ঠিক আছে? এই যে এইভাবে লেখে রেফ, আচ্ছা এভাবে এভাবে দুইভাবে গেল রেফ দন্ত ন, এভাবে লেখে। মনে রাখবে এগুলো একটাও সঠিক না, সবগুলা ভুল, এই সবগুলা ভুল। খাও গোল্লা, বুঝছো? সবগুলা ভুল, এবং ঝর্ণা বানানটা এভাবে সঠিক। এখন তুমি বলতে পারো স্যার আমার নাম তো ঝর্ণা, সেই হিসাব ভিন্ন। নাম ঝর্ণা হলে সেই হিসাব ভিন্ন। এটা কোন ক্লাস নিচ্ছেন স্যার? স্যার এটা হচ্ছে নত্যবিধান সত্যবিধানের ক্লাস নিচ্ছে, অর্থাৎ কোথায় দন্ত ন বসে, কোথায় মূর্ধন্য বসে, কোথায় দন্ত স বসে, আর কোথায় মূর্ধন্য স বসে, এইটার উপরে ক্লাস নিচ্ছি বাবা। এবং এইখান থেকে বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্ন থাকে। কেমন? আচ্ছা জিজ্ঞাসা করছে কোন টপিক থেকে ক্লাস নিচ্ছেন। ওকে ফাইন। এরপরে দেখো আমাদের আর কি বলছে, মানে আমাদের আর কি কি বিষয় জানার আছে, মনে রাখা লাগবে। তোমরা কুর্নিশ একটা শব্দ পাও, কুর্নিশ। বলো তো এই কুর্নিশ শব্দটা কোথায় পাও বাবা? বলো তো কুর্নিশ, কুর্নিশ, কুর্নিশ শব্দটা কোথায় পাও? কোথায় বলো তো? কুর্নিশ। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ, তাই না? এটা বিদ্রোহী কবিতা আছে। আবার আছে আমার পত্রবন্ধে। আবার কোথায় আছে বলো তো বাবা? আমার পত্রবন্ধে। এখন এই কুর্নিশ শব্দটা কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই কুর্নিশ এই শব্দটা কিন্তু এটা একটা তুর্কি ভাষার শব্দ। তুর্কি, যেহেতু এটা তুর্কি শব্দ, বিদেশি শব্দ, তাহলে এই এই জায়গাতে কি আমার মূর্ধন্য বসতে পারবে? এখানে কি আমার মূর্ধন্য বসতে পারবে? উত্তর হচ্ছে না। এই সরি, কুর্নিশ বানানে কেউ যদি এরকম করে লেখে তাহলে কিন্তু সেটা ভুল। অনেকে লিখবে যে এরকম, এটা কিন্তু অনেকে এইভাবে লিখবে। তাহলে কুর্নিশ বানান এইভাবে লিখলে ভুল, অর্থাৎ এটা দন্ত ন দিয়ে হবে, বুঝছো? কুর্নিশ বানানকে মূর্ধন্য ন দিলে ভুল। কুর্নিশ মানে কি বলো? কুর্নিশ মানে কি? কুর্নিশ দেখি কে বলতে পারে কুর্নিশ মানে কি? বলো কুর্নিশ মানে কি? কুর্নিশ মানে হচ্ছে অভিবাদন জানানো। একটু পিছে গিয়ে এরকম হাত তুলে মহারাজ তোমারে সালাম, এরকম করে কুর্নিশ জানানো, অভিবাদন জানানো। সো আই গেস তোমার এই জায়গাতে বুঝাইতে পারছি যে আমার আসলে কি পড়া লাগবে কি পড়া লাগবে না, অর্থাৎ কোনগুলো পরীক্ষা আসে কোনগুলো আসে না, এরকম করে এগুলো মোটামুটি পারলে আই গেস তুমি পারবা। এর বাইরে আরেকটা আছে শব্দ, এটা নেত্রকোনা। নেত্রকোনা, ঠিক আছে?
নেত্রকোনা বানান জেলাটা আসলে এইভাবেই লেখা, এর জন্য আমাকে এটা এইভাবেই লিখতে হবে। যদিও এটা এখানে আলোচনা না, তারপর এটা তোমার বলে দিলাম, সামনে আমরা পাবো এই আলোচনাটা। আচ্ছা থাক, এটা এখন লাগবেই না, এটা পরে দেখাচ্ছি, একটু পরেই আলোচনা করে দেখাচ্ছি। তাহলে এই জায়গাতে আমার গেল রুল নম্বর 1। আই গেস রুল নম্বর 1 তোমার বুঝাতে পারছে। আমি রিকল করি রুল নম্বর 1টা একটু তোমার মেমোরাইজ করি। এই রিকার র রেফ রফলা, রিকার র রেফ রফলা, তারপর মূর্ধন্য স এবং ক্ষীয়, এই বর্ণগুলোর পরে সরাসরি মূর্ধন্য ন বসে, এটা হচ্ছে প্রথম আলাপ। আর দ্বিতীয় আলাপ, বিদেশি শব্দের বানানে আমার মূর্ধন্য বসে না। বিদেশি বা তৎসম শব্দের বাইরে অন্যান্য যে সকল বানান আছে সেগুলোতে আমার মূর্ধন্য বসে না। এটা হচ্ছে কি আমার প্রথম আলাপ। আই গেস তোমারে বুঝাইতে পারছি। এখন চলো পরের আলাপটা কি, পরের আলাপটা দেখি। পরের আলাপটা হচ্ছে রুল নাম্বার 2। 2 নম্বর স্যার নিয়মে কি বলছেন? 2 নম্বর নিয়মে বলছি, এই যে একটু আগে রিকার র রেফ রফলা, এই যে 7টা বর্ণ ছিল, এখন বলছে এই 7টা বর্ণের পরে যদি আমার এই যে এইগুলা থাকে, এই 14টা বর্ণ থাকে, এই 7টা বর্ণের পরে যদি আমার এই 14টা বর্ণ থাকে, অর্থাৎ রিকার র রেফ রফলা এগুলো যদি থাকে, এই 14টা বর্ণ, তাহলে তার 1 বর্ণ 2 বর্ণ 3 বর্ণ পরে হইলেও মূর্ধন্য ন বসবে। তাহলে তার 1 বর্ণ 2 বর্ণ 3 বর্ণ পরে হইলেও কি বসবে? মূর্ধন্য ন বসবে। এখন এই 14টা বর্ণ কি কি? ক প জয় হং। স্যার ক প জয় হং মানে কি? অর্থাৎ ক বর্গীয় বর্ণ, ক ক খ গ ঘ উ, প বর্গীয় বর্ণ প ফ ব ভ ম, এই যে এবং জয় হং উন্তস্তীয় জ উন্তস্তীয় হ অনুসার এগুলো যদি থাকে, তাহলে এরপরে আমার কি বসে? সরাসরি মূর্ধন্য ন বসে। কি বসে? সরাসরি মূর্ধন্য ন বসে। তার মানে এটা দেখো, তার মানে এইটা কি আমরা যদি আরো একটু এক্সপ্লেইন করে দাঁড় করাই। এখন দেখো পরিবহন বানানে আমার এই রি র এগুলো আছে কিনা? আছে। কি আছে? এই যে র আছে। এরপরে দেখো এখানের ব আছে কিনা? এই যে র আছে, এই যে ব আছে, এই যে র আছে এবং এই যে ব আছে। এরপরে এই যে হ আছে, এই যে হ। তাহলে রি র এগুলার পরে যদি এই 14টা বর্ণ থাকে, তাহলে তার 1 বর্ণ 2 বর্ণ 3 বর্ণ পরে হইলেও মূর্ধন্য ন বসবে। অর্থাৎ পরিবহন বানানে আমার মূর্ধন্য ন বসবে। পরিবহন বানানে কিন্তু দন্ত ন বসবে না। অর্থাৎ প রি ব হন, এটা মূর্ধন্য ন দিয়ে হবে। বুঝছি? আমি ইচ্ছা করে এই জায়গাতে তোমার সব দন্ত ন দিয়ে লিখছি। দেখো এই যে দন্ত ন, 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 আমি সব দন্ত ন দিয়ে লিখছি ইচ্ছা করে। কারণ কি? কারণ হচ্ছে এটাকে আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে বের করবো স্যার এখানে কি দন্ত ন হবে নাকি মূর্ধন্য ন হবে। আমি কি বুঝাতে পারছি তোমারে? স্যার কিভাবে বুঝবো কোনটা দেশি আর কোনটা বিদেশি? আচ্ছা, এইটার উপরে তোমাদের শব্দের উপরে তোমাদের আলাদা একটা ক্লাস নিব। সেই জায়গাতে আমাদের কিন্তু কোনটা তৎসম শব্দ এগুলো আবার চেনার উপায় আছে। তো ওই জায়গাগুলোতে কোনটা দেশি কোনটা বিদেশি এগুলোর আলাদা একটা ক্লাস নিব ইনশাল্লাহ। কেমন নাবিলা? আচ্ছা, আর আপাতত এইখান থেকে যেহেতু এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসে, এই কারণে তোমরা ঘুরে ফিরে এইগুলাই শিখবা। বুঝছো? এই করে পড়লে মোটামুটি পরীক্ষা কমন পেয়ে যাবা। এখন দেখো আমি তোমাদের যেটা বলতে চাইছি, এই জায়গাটাতে আর একটু সহজ করে দিই তোমাদের পর, আর একটু অল্প একটু সহজ, বেশি না। তুমি ধরে নাও এই বর্ণগুলা আমাদের চুম্বক। আচ্ছা দেখি তোমাদের একটা কথা বলি, জিজ্ঞাসা করি, দেখো তোমরা এটা পারো কিনা। চুম্বক আর লোহা যদি পাশাপাশি রাখো তাহলে কি করবে? আকর্ষণ করবে না বাবা? আকর্ষণ করবে। কিন্তু চুম্বক আর লোহা যদি পাশাপাশি না থাকে অথবা তার মাঝখানে যদি একটা কাঠ চলে আসে, তাহলে কি সেখানে আকর্ষণ করবে? উত্তর হচ্ছে না। তাহলে খেয়াল করে দেখো, আমি ধরে নিব এটা হচ্ছে আমাদের চুম্বকের বর্ণ, এটা হচ্ছে কি আমাদের চুম্বকের বর্ণ, আর এইগুলা কি আমাদের লোহার বর্ণ। এগুলো আমাদের কি? লোহার বর্ণ। এখন দেখো চুম্বক আর লোহা যখন পাশাপাশি থাকবে, ডেফিনেটলি ইট শুড বি, মানে এটা পাশাপাশি থাকতে হবে, পাশাপাশি থাকবে, তখন আমার কি হবে? চুম্বক লোহা পাশাপাশি থাকলে আকর্ষণ করবে, আকর্ষণ করবে। যদি আকর্ষণ করে তাহলে এটা কি হবে বাবা? মূর্ধন্য ন। আর যদি চুম্বক আর লোহা পাশাপাশি না থাকে, হ্যাঁ, মাঝখানে যদি একটা কাঠ চলে আসে, ধরো চুম্বক আর লোহার মাঝখানে একটা কাঠ চলে আসলো, কাঠ, তাহলে কি আকর্ষণ করবে? না, তাহলে আকর্ষণ করবে না। তখন এখানে দন্ত ন বসবে। তখন কি বসবে? দন্ত ন বসবে। আকর্ষণ করলে মূর্ধন্য ন, আকর্ষণ না করলে দন্ত ন। বুঝছি? বুঝবা বুঝবা, ধৈর্য ধরো, প্রত্যেকটা একটা একটা করে আগে সমাধান করি, তাহলে বুঝবা। ধরো আমি তোমার বললাম কৃপণ আর প্রাচীন, এখানে এখানে আলাদা করে লিখে বুঝাই। ধরো আমি এখানে লিখছি প্রাচীন, আর আমি এখানে লিখছি কৃপণ। এখন এই জায়গাতে খেয়াল করে দেখো, তোমার কৃপণ বানানে আমার চুম্বকের বর্ণ আছে কিনা? কৃপণ বানানে আমার চুম্বকের বর্ণ এই যে রিকার, এটা আছে কিনা? আছে। এরপরে দেখো কৃপণ বানানে আমার প আছে কিনা? এই যে তার পরের বর্ণ হচ্ছে প, এই যে প,
তাহলে রিকার আছে, প আছে, তার মানে চুম্বক এবং লোহা পাশাপাশি আছে, তাহলে আকর্ষণ করবে নাকি করবে না? করবে। যদি করে তাহলে মূর্ধন্য ন, অর্থাৎ কৃপণ বানানে আমার মূর্ধন্য ন বলবে। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু ধরো এই জায়গাতে আমি বলছি প্রাচীন, এই জায়গাতে আমি বলছি প্রাচীন। এখন এইখানে আমার চুম্বকের বর্ণ আছে। চুম্বকের বর্ণ কোনটা আছে স্যার? এই যে এই পয়ে রফলা যেটা সেটা আছে, এই যে রফলা। আর রফলার পরে আছে চ, এই যে চ, এখানে কি আছে? এখানে কি আমার এগুলো লোহার বর্ণ? এই লোহার বর্ণের মধ্যে চ আছে, চ, এই যে চ আছে? নাই। তাহলে চুম্বক আছে, লোহা নাই, আকর্ষণ করতে পারবে? আকর্ষণ করতে পারবে না। যদি আকর্ষণ না করে তাহলে কি বসবে? দন্তন্য। তাহলে কি বসবে? দন্তন্য। বুঝছি? আরো বুঝাই। দেখো, অগ্রহায়ণ আর পরিবেশন, খেয়াল করো, অগ্রহায়ণ আর হচ্ছে পরিবেশন। অগ্রহায়ণ, অগ্রহায়ণ বানানে আমাকে বলো, আমার এই জায়গাতে রফলা আছে না নাই? আছে। তাহলে রফলা আমার কিসের বর্ণ? চুম্বকের বর্ণ। এরপরে দেখো অগ্রহায়ণ, হায়ন, হ আছে, উন্তুস্তীয় অ আছে, তাহলে হ আছে, উন্তুস্তীয় অ আছে, এই যে হ, উন্তুস্তীয় অ। তাহলে আমাকে বলো, চুম্বকের পর এই যে চুম্বক আর এই যে তার লোহা, চুম্বকের পর লোহা পাশাপাশি পাইছে, তাহলে আকর্ষণ করবে নাকি করবে না? করবে। এই কারণে অগ্রহায়ণ বানানে আমার মূর্ধন্য ন বসবে। অগ্রহায়ণ বানানে আমার কি বসবে বাবা? মূর্ধন্য ন বসবে। কিন্তু আমি বললাম পরিবেশন, পরিবেশন, পরিবেশন মানে তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো, এইখানে বলছে চুম্বকের বর্ণ আছে র, এরপরে আছে ব, এটাও সত্য, ঘটনা সত্য, মিথ্যা না। কিন্তু চুম্বক আর লোহা এইখানে পাশাপাশি আছে। এরপরে কি আছে? তালব্য স। তালব্য স কি আমার দেখো তো লোহার বর্ণের মধ্যে পড়ে কিনা? পড়ে। তালব্য স লোহার বর্ণের মধ্যে পড়ে? পড়ে না। তার মানে চুম্বক আর লোহা এইখানে পাশাপাশি নাই, অর্থাৎ তোমাকে কিন্তু এটা পাশাপাশি থেকে একেবারে মূর্ধন্য ন পর্যন্ত যাইতে হবে, বা দন্ত ন পর্যন্ত যাইতে হবে। মাঝখানে একটা কাঠ ঢুকে গেছে, যেই মাঝখানে কাঠ ঢুকে গেছে, কাঠ, তাই হচ্ছে এটাতে দন্ত ন বসবে, এটি কিন্তু আর মূর্ধন্য বসবে না। এটা আরো ভালো বুঝবা, এদিকে আসো। আমি যখন তোমাকে বলবো রসায়ন, রসায়ন আর পরাগায়ন, পরাগায়ন, এখন দেখো এই জায়গাতে আমার রসায়ন, র, চুম্বকের বর্ণ আছে না নাই? আছে। এরপরে দেখো এই জায়গাতে স আছে, আবার এখানে উন্তস্তীয় অ আছে, তাহলে র ও আছে, স ও আছে, এই যে র ও আছে চুম্বকের বর্ণ, আবার দেখো উন্তস্থ ইও আছে, রসায়ন উন্তস্থ ইও আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে র এবং উন্তস্থ ইও, এই দুইটার মাঝখানে কি আছে? মাঝখানে আছে হচ্ছে, এই দুইটার মাঝখানে আছে হচ্ছে মূর্ধন্য, এই দন্ত স। এই দন্ত স কি তোমার লোহার বর্ণ নাকি এটা কাঠ? এটা একটা কাঠ না? অর্থাৎ তোমার এই জায়গাতে কি এই লোহা এটা আছে? এই লোহার বর্ণ যেগুলা ক খ গ ঘ ম প ফ ব ভ ম এগুলো আছে? সেটা নাই। আছে কি? সেখানে আছে দন্ত স। তাহলে যদি দন্ত স থাকে তাহলে সেটা কি আমার আকর্ষণ করবে? আকর্ষণ করতে পারবে না। সো দ্যাট ইজ ওয়াই, এই কারণে রসায়ন বানানে কিন্তু আমার দন্ত ন। রসায়ন বানানে আমার কি? দন্ত ন। বুঝছি না? বুঝি নাই। আবার দেখো পরাগায়ন বানানে আমার এই জায়গাতে আছে র, এরপরে আছে গ, এরপরে আছে উন্তস্তীয়। এখন দেখি, র আছে, গ আছে, উন্তস্তীয় আছে, তাহলে র, গ আর উন্তস্তীয় যদি থাকে, এই যে র আমার চুম্বকের বর্ণ, এরপর দেখো র এর পরে এই যে গ আছে, এই যে উন্তস্তীয় আছে, তার মানে চুম্বকের পরে লোহা পাশাপাশি আছে। সো দ্যাট ইজ ওয়াই আমার এটা মূর্ধন্য ন বসবে। ক্লিয়ার? পরাগায়ন বানানে আমার মূর্ধন্য ন বসবে। চুম্বকের পরে লোহা আছে, এটা আকর্ষণ করছে। এই পর্যন্ত ক্লিয়ার? সবাই একটু ঝটপট করে কমেন্টে জানাও তো। জানলে তোমাদের একটা টাস্ক দিই, পরে ওটা তোমরা সমাধান করো। দেখো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমাদের কাছে? ঝটপট ঝটপট করে জানাও যে স্যার এইটা বুঝছি কিনা। মোটামুটি হ্যাঁ, এটা ক্লিয়ার সবার কাছে? ওকে, তোমাদের কাছে যদি এইটা ক্লিয়ার হয় তাহলে চলো পরের আলাপ দেখি আমরা। পরের আলাপ হয়েছে তোমরা এই জায়গাতে কয়েকটা প্রশ্ন আমার সমাধান করে দাও। তাহলে পরিবহন বুঝছি, পরিবেশন বুঝছি, কৃপণ বুঝছি, আর সর্বাঙ্গীন এটা তোমরা ব্যাখ্যা করে দিবা। এই সর্বাঙ্গীন ব্যাখ্যা করে দিবা আর আবর্জনা ব্যাখ্যা করে দিবা, এই দুইটা। তাহলে আমি বুঝবো সর্বাঙ্গীন আর আবর্জনা। নাও এই দুটো আমার ব্যাখ্যা করে দাও, সর্বাঙ্গীন আর হচ্ছে আবর্জনা। আবর্জনা কোথায় দন্ত না, কোথায় মূর্ধন্য না, এটা এক্সপ্লেইন করো। সবুজ বলছে জি স্যার ক্লিয়ার,
খায়রুল বলছে জি স্যার ক্লিয়ার। ওকে, বাকিরা ঝটপট করে বলো তো। ওকে, ঠিক আছে। দেখো, সর্বাঙ্গীন বানানে আমি যদি হিসাব করি তোমার সাথে মনোযোগ দিয়ে, তাহলে সর্বাঙ্গীন এখানে আমার একটা র আছে, অর্থাৎ র চুম্বকের বর্ণ। এরপরে সর্বাঙ্গীন ব আছে, এরপর বয়ের পরে এই যে এটা যেটা আছে এটার মধ্যে অ্যাকচুয়ালি আছে কি উ যোগ গ। হ্যাঁ, সর্বাঙ্গীন অর্থাৎ উ আছে, গ আছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে যে র আমার চুম্বকের বর্ণ, এরপরে ব আছে, উ আছে, গ আছে, এই দেখো, এই দেখো র আছে এই জায়গাতে, রেফ র, এরপরে দেখো আমার গ আছে, উ আছে, তারপর হচ্ছে সর্বাঙ্গীন ব আছে। তাহলে এই যে এই বর্ণগুলা ব, উ, গ পাশাপাশি আছে, তাহলে এটা আকর্ষণ করবে কি করবে না? চুম্বকের পরে লোহার বর্ণ পাইছি, এক বর্ণ, দুই বর্ণ, তিন বর্ণ পরে পাইলেও হচ্ছে এটা মূর্ধন্য ন হবে। তার মানে এই জায়গাতে তুমি সুন্দর করে এটা বসায় দিবা কি মূর্ধন্য ন। সর্বাঙ্গীন বানানে আমার মূর্ধন্য ন বসবে। এখন আসো আবর্জনা বানানে স্যার কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। আবর্জনা বানানোর দিকে খেয়াল করো। আবর্জনা, আবর্জনা র আছে, র এর পরে আবর জ না, তার মানে হচ্ছে জ আছে, কারণ র এর পরে জ। প্রশ্ন হচ্ছে র চুম্বকের বর্ণ, কিন্তু জ কিছু আমার লোহার বর্ণ, এটা কি আমার লোহার বর্ণ? জ কি দেখো তো এখানে আছে কিনা, নাই। তো যদি না থাকে তাহলে কি আমার এটা আকর্ষণ করতে পারবে? হ্যাঁ, আকর্ষণ করতে পারবে না, এটা একটা কাঠ। ঢ হইছে একটা, এই জ হইছে একটা কাঠ, তাহলে আকর্ষণ না করলে সেখানে কি বলবে বলো তো? মূর্ধন্য বসবে না, সেখানে দন্ত ন বসবে। এই হচ্ছে আলাপ। তার মানে এই জায়গাতে আমার এইটা ঠিক আছে, দন্ত ন, এইটা ঠিক আছে। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? তার মানে এইটা ঠিক আছে। ওকে, তার মানে নিয়ম যে 2 নাম্বার, এটা কি বুঝছো? এইটা বুঝলেই তোমাদের মোটামুটি ম্যাথ করা শেষ, মানে ম্যাথ বলতে নত্যবিধান সত্যবিধান পড়া শেষ। বাকিগুলা হাইরে সুজা, বাকিগুলো এমনি পারবা। ঠিক আছে, আচ্ছা চলো বাকিগুলা দেখি ঝটপট করে। পরের আলাপ, রুল নাম্বার 3, মানে 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম বলছে ট বর্গীয় বর্ণের পূর্বে, ভালো করে বুঝো ট বর্গীয় বর্ণ কোনগুলা, ট, ঠ, ড, ঢ, এগুলা। এই ট বর্গীয় বর্ণের পূর্বে, পূর্বে মানে কি আগে, মূর্ধন্য ন এবং মূর্ধন্য স যুক্ত অবস্থায় থাকে। যেমন বন্টন ট এর আগে মূর্ধন্য ন, প্রচন্ড ড এর আগে মূর্ধন্য ন, কণ্ঠ ঠ এর আগে মূর্ধন্য ন, কষ্ট ট এর আগে মূর্ধন্য স, কাষ্ঠ ঠ এর আগে মূর্ধন্য স, বৃষ্টি ট এর আগে মূর্ধন্য স। অর্থাৎ ট বর্গীয় বর্ণের পূর্বে মূর্ধন্য এবং মূর্ধন্য স কি অবস্থায় থাকে বাবা? যুক্ত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? হ্যাঁ, যুক্ত অবস্থায় থাকে, যুক্ত অবস্থায় থাকে। এখন আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন নাম্বার 1। কি প্রশ্ন স্যার? প্রশ্ন হচ্ছে এই আমি বললাম অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, আমি বললাম এজেন্ট, আমি বললাম বন্ড। তাহলে এই যে এই বানানে আমার হচ্ছে ট বর্গীয় বর্ণ আছে, এই যে ট আছে, ড আছে, তাই না? তাহলে এখানে তো মূর্ধন্য ন বসবে, তাই তো? এখানে মূর্ধন্য ন বসবে না বাবা? হ্যাঁ, ঘোড়ার আন্ডা বেটা। তোমার কি এগুলা দেখে মনে হচ্ছে এগুলো বাংলা শব্দ? অ্যাকাউন্ট, এজেন্ট, বন্ড, এগুলো বাংলা শব্দ মনে হচ্ছে? এগুলো ইংরেজি শব্দ না? এগুলো কি ইংরেজি শব্দ না? আর ইংরেজি শব্দের বানানে আমার মূর্ধন্য বুঝতে পারে? উত্তর হচ্ছে না। ইংরেজি শব্দের বানানে আমার এগুলো বুঝতে পারে না। তাহলে এই সবগুলোতে হবে দন্ত ন, সবগুলোতে কি হবে? দন্ত ন। শুধু তাই না, আবার খেয়াল করে দেখো, আমি যদি বলি স্টোর, এই যে তুমি ঘর থেকে বেরোলেই দেখবা যে দোকানগুলোতে লেখা ডিপার্টমেন্টাল স্টোর। তারপরে তুমি দেখবা স্টার, এই যে ছেলেরা ভালো চেনে, ঠিক আছে? তারপরে দেখবা যে ওইটাকে কি বলে, স্টেশন, স্টেশন। তারপরে কি, এই যে পোস্ট, তোমরা ফেসবুকে দাও পোস্ট, হ্যাঁ দেয়ালে লাগাও পোস্টার, তাই না? আমারে ডাকো মাস্টার, তাই তো? তাহলে এই যে স্টোর, পোস্ট, স্টার, পোস্টার, হ্যাঁ স্টেশন, রেজিস্ট্রেশন, রেস্টুরেন্ট, এগুলো সব তোমার কি মনে হচ্ছে? বাংলা শব্দ। হ্যাঁ, এগুলো তোমার কি সব বাংলা শব্দ মনে হচ্ছে? এগুলো বিদেশি শব্দ না বাবা? আরো স্পেসিফিক করলে এগুলো কি ইংরেজি শব্দ না? বিদেশি শব্দের বানানে বা ইংরেজি শব্দের বানানে, ইংরেজি এই শব্দের বানানে আমার কি এই জায়গাতে এরকম মূর্ধন্য স বসতে পারে? এগুলো কি মূর্ধন্য স বসতে পারে? উত্তর হচ্ছে না। তার মানে এগুলো সব ভুল। এগুলো সবগুলোতে হবে হচ্ছে দন্ত স। এগুলো সবগুলোতে কি হবে? দন্ত স হবে, দন্ত স। বুঝছো না বুঝো নাই? পোলাপান বলো। ইংলিশ শব্দে বসে না। এক্স্যাক্টলি, 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 বুঝছো?
সো এই ছিল হচ্ছে আমাদের তো 3 নাম্বার হচ্ছে নিয়ম। এখন এই জায়গাতে ছোট ছোট দু একটা জিনিস আছে যেটা মনে হলো তোমার শেখানো যায়। খেয়াল করে দেখো, একটা শব্দ পাবে এরকম, লণ্ঠন আর লুণ্ঠন। লণ্ঠন আর লুণ্ঠন। এখন স্যার এই লণ্ঠন মানে কি আর লুণ্ঠন মানে কি? খেয়াল করো, লণ্ঠন মানে হচ্ছে বাতি, লাইট, বুঝছো? তোমরা দেখবা অপরিচিতা গল্পে এরকম আসে যে এক চক্ষু লণ্ঠন, হ্যাঁ এরকম নাড়িয়ে দেয়। তাহলে এক চক্ষু লণ্ঠন, রেল লাইনে এরকম দেখবে এক চক্ষু লণ্ঠন মানে এরকম বাতি নাড়িয়ে দেয়। ওকে ফাইন। তাহলে এই লণ্ঠন বা এই শব্দটা আসছে ইংরেজি ল্যান্টার্ন থেকে। কোথেকে আসছে বাবা? ইংরেজি ল্যান্টার্ন থেকে। ল্যান্টার্ন থেকে আসছে, ইংরেজি ল্যান্টার্ন থেকে আসছে। তাহলে এইটা একটা ইংরেজি শব্দ, আর ইংরেজি শব্দের বানানে আমার কি মূর্ধন্য ন বসতে পারে না। তার মানে লণ্ঠন বানানটা দন্ত ন দিয়ে হবে, দন্ত ন, এইভাবে হবে। লণ্ঠন বানানটা কিভাবে হবে? বুঝছো? অর্থাৎ দন্ত ন, এর মানে কি দন্ত ন বসবে। কিন্তু লুণ্ঠন এর মানে কি লুট করা, লুট করা, এটা তো তৎসম শব্দ। লুণ্ঠন, সে আমার কাছ থেকে মানে লুণ্ঠন করলো, সে তাকে লুণ্ঠন করলো, এর মানে কি লুট করে নিয়ে গেছে। ঠিক আছে, এটা তৎসম শব্দ, তৎসম শব্দ। ক্লিয়ার? বুঝছি, এই কারণে এইখানে মূর্ধন্য ন বসবে, এখানে কিন্তু মূর্ধন্য ন বসবে। বুঝছো? এর বাইরে এই যে আমরা আবার বলি এই যে ঠান্ডা, মনে রাখবা ঠান্ডা এটা কিন্তু হিন্দি শব্দ, হিন্দি, হিন্দি, বুঝছো? ঠান্ডা এটা কিন্তু হিন্দি শব্দ। ঝান্ডা, আগুনের ঝান্ডা নিয়ে বাইরে হইলাম, এই যে ঝান্ডা, ঝান্ডা মানে কি পতাকা, ঝান্ডা মানে কি পতাকা, হিন্দি শব্দ। তাহলে এই বিদেশি শব্দের বানানে আমার কি এরকম ইয়া বুঝতে পারবে, দন্তন্য বুঝতে, এই মূর্ধন্য বুঝতে পারবে না। এগুলোতে কিন্তু দন্তন্য বসবে, এগুলোতে কি বসবে? যদিও আমি এখানে দন্ত নয় লিখছি, আমি এখানে দন্ত নয় লিখছি। ক্লিয়ার? লণ্ঠনের একবার ভাই, আমি ক্লাসটা করো, আচ্ছা ঠিক আছে। বোঝো যে লণ্ঠনটা আরেকবার ভাই, তাই তো? লণ্ঠনটা আর একবার ভাই, বোঝো লণ্ঠন মানে হচ্ছে বাতি, মানে লাইট। এখন বলছে এই লণ্ঠনটা ইংরেজি শব্দ, আর লুণ্ঠনটা ইংরেজি শব্দ, এটা তৎসম শব্দ। লণ্ঠনটা আসছে ইংরেজি ল্যান্টার্ন থেকে। যেহেতু এটা বিদেশি শব্দ, বিদেশি শব্দের বানানে আমার কি মূর্ধন্য বসতে পারবে না, এই কারণে এখানে দন্তন্য বসছে। কিন্তু লুণ্ঠন এটা তো আমার তৎসম শব্দ, এই কারণে এখানে মূর্ধন্য বসছে। এটাই হচ্ছে গিয়ে সজীব এখানে আলাপ। ক্লিয়ার? বুঝতে পারছো? সো আই গেস এটা ধরতে পারছো যে এখানে মূল আলাপটা কি, তত্ত্ববিধান সত্যবিধান। এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, এটা আমরা দেখবো, একটু পরেই দেখবো। সো 3 নাম্বার মোটামুটি তোমাদের বুঝাইতে পারছি। এখন আমরা যাব রুল নাম্বার 4। রুল নাম্বার 4টা আরো খুবই কিউট, বুঝছো? এখানে আসলে কম্পিউটার জনিত কারণে ইয়ে হয়ে গেছে, প্যারা নাই, আমি এগুলো সব বুঝাই দিতেছি তোমারে। এই নিয়মটা কি, নিয়মটা আগে তোমারে বুঝাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, এনে যা আছে জাহান্নামে চলে যাক। তুমি এখানে দেখো, আমাকে বলছে স্বর অ এবং স্বর আ, এই দুইটার পরে বসে দন্ত স। আর বাকি যতগুলো আছে বাকি স্বর, অর্থাৎ রস ই, দীর্ঘ ই, রস উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও, এই যে এই বাকি সব, এবং আরেকটা আছে রেফ, রেফ, বুঝছো? রেফ, রেফ, এই যে তোমরা এটা চেনো, যে এরকম করে দেয় যে রেফ, বুঝছো? এই বাকি সবগুলার পরে বসে মূর্ধন্য ন, সরি মূর্ধন্য স। স্বর অ এবং আয়ের পরে বসে দন্ত স, এবং বাকিগুলোর পরে বসে মূর্ধন্য স। স্যার উদাহরণ দেন, আমাদের বুঝতে সুবিধা হবে। উদাহরণ হচ্ছে, মনোযোগ দিয়ে দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে ভাস্কর আর হচ্ছে আবিষ্কার, এই দুই জায়গাতে তোমরা একটু খেয়াল করো। তাহলে ভাস্কর বানানে এইখানে শয়ের ঠিক আগে কি আছে? শয়ের ঠিক আগে কি আছে? দেখো ভা, আ আছে, আ। তো যদি আ থাকে তাহলে আমাদের কি বসবে? দন্তস্ব বসবে। তার মানে ভাস্কর বানানে দন্তস্ব, ঠিক আছে। কিন্তু আবিষ্কার এখানে এই যে শয়ের ঠিক আগে কি আছে? আ, বি, ই আছে, ই। তাহলে ই এর পরে রস ই, এরপরে আমাদের কি বসে? মূর্ধন্য ষ বসে। এই কারণে আবিষ্কার বানানে আমার মূর্ধন্য ষ। বুঝছি না বুঝি নাই? আবার দেখো, আমি যদি তোমাদেরকে বলি তস্কর, এই তস্কর মানে কি বলো?
ভাই আপনি বলেন তস্কর মানে কি? তস্কর মানে হচ্ছে চোর। তস্কর মানে কি? চোর। ঠিক আছে, এবং এই তস্কর শব্দটা কোথায় আছে বলো তো বাচ্চারা, বলো তো। তস্কর শব্দটা বিভীষণ প্রতিমগনাথ এই জায়গার একটা লাইনে আছে। হ্যাঁ, ওই যে হায় তা তো নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, মানে নিজের ঘর চাচা তুমি তস্করকে চোরকে দেখাও। আচ্ছা, আর হচ্ছে ধরো সুষম। এখন তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, খেয়াল করো, আমার এই জায়গাতে শয়ের ঠিক আগে কি আছে? এই জায়গায় শয়ের ঠিক আগে কি আছে? ত। এখন তুমি প্রশ্নই করতে পারো স্যার এখানে তো ত একটাও নাই, কিন্তু আমাকে তুমি বলো, মনে রাখবা যেই বর্ণের মধ্যে আকার রসিকার দীর্ঘিকার কিছুই নাই সেই বর্ণের মধ্যে অ আছে। যেমন ত, এর মধ্যে অ আছে। যেমন ক, অ আছে। আমার সাথে উচ্চারণ করে বলো, ব, তারপর হচ্ছে ল। তাহলে এই যে দেখো এই সবগুলোর শেষে এইটার মধ্যে সকল ব্যঞ্জনে যে সকলে আকার রসিকার দীর্ঘিকার কিছুই নাই সেগুলোর মধ্যে কি আছে? অ আছে। আর অ থাকলে আমাদের কি হয়? দ্বন্দ্ব স হবে। তার মানে তস্কর বান্না দ্বন্দ্ব সেটা ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ঠিক এই শয়ের ঠিক আগে কি আছে? রসউ। এই যে রসউ আছে, তাহলে এই যদি রসউ থাকে তাহলে উ এর পরে কি বসবে? মূর্ধন্য স বসবে। এই যে এই কারণে সুষম বানানে মূর্ধন্য স। বুঝছি বাচ্চা লোক, বুঝছি না বুঝি নাই। যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা এই প্রশ্ন উত্তরটা করে দাও। পুরস্কার আর পরিষ্কার, পুরস্কার আমি দুটাতেই দন্ত স লিখবো ইচ্ছা করে, তোমরা এটা কারেকশন করে আমার জানাবা কোথায় পুরস্কারে দন্ত স নাকি পরিষ্কারে দন্ত স নাকি কি। পুরস্কার আর পরিষ্কার আমি ইচ্ছা করে দুটাতেই দন্ত স লিখবো, বলো কোনটার বানান কেমন হবে বলো। হ্যাঁ, মনিরুল ইসলাম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? শফিক ভাই বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, আপনারা তো মোটামুটি করে সবাই 90 নাকি নিয়ে নিচ্ছেন। আমার ভাগে 10 নাকি পড়তে, কিছু করার নেই, নিশ্চয়ই সমস্যা নেই। অলরেডি হাফসা বলছে আনিকা আক্তারকে ক্লাসটা করো। থ্যাংক ইউ হাফসা মেনশন করার জন্য। মমিন ভাই বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বগুড়ার ডন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে, ঠিক আছে। বলো তো এরপরে ঝটপট ঝটপট করে। হ্যাঁ, একটু উত্তর দাও, পরিষ্কার আর পুরস্কার এটাতে কি হবে? মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাকে বলছে যে এই পুরস্কার এই শয়ের ঠিক আগে আছে র। এখন র মানে কি? এর মধ্যে কি আছে? অ, র, অ আছে, তাই না? তো যদি অ থাকে, যদি অ থাকে তাহলে আমার কি হওয়ার কথা? দন্ত স হওয়ার কথা। তাহলে পুরস্কার বানানো দন্ত সেটা ঠিক আছে। কিন্তু পরিষ্কার এই শয়ের ঠিক আগে কি আছে? পরি, ই আছে। যদি ই থাকে তাহলে সেটা আমার কি হবে? রশি থাকলে মূর্ধন্য স হবে। তার মানে পরিষ্কার বানানো মূর্ধন্য স। এই সরি, পরিষ্কার বানানো আমার কি? মূর্ধন্য স। তার মানে এটা ভুল, এটা আমার কারেকশন করতে হবে। পরিষ্কার, বুঝছি, ক্লিয়ার। হ্যাঁ, খাইরুল বলছে থ্যাংক ইউ। সবুজও বলছে পুরস্কার পরিষ্কার, থ্যাংক ইউ। যাক, বুঝছো। তাহলে আমার এই প্রশ্নটা সমাধান করে দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 সেশনে একটা প্রশ্ন আসছিল যে স্নেহাস্পদ, এটা আসছিল স্নেহাস্পদ আর চতুষ্পদ। আমাকে দেখি এটা করে দাও তো, স্নেহাস্পদ আর চতুষ্পদ দেখি দুটা করে দাও তো, দেখি কোনটা ঠিক কোনটা ভুল, এটা কারেকশন করে আমাকে জানাও। চতুষ্পদ আমি দুটাতেই দন্ত স লিখছি ইচ্ছা করে। আলহামদুলিল্লাহ, ঝটপট করে জানাও তো স্নেহাস্পদ আর চতুষ্পদ এই কোনটা কি হবে? খেয়াল করো, স্নেহাস্পদ এই শয়ের ঠিক আগে আছে স্বরে আ। যদি স্বরে আ থাকে তাহলে সেটা দন্ত স হয়, তার মানে এটা ঠিক আছে। কিন্তু চতুষ্পদ ছয়ের ঠিক আগে আছে রস্যু, যদি রস্য উ থাকে তাহলে আমার মূর্ধন্য স হবে, তার মানে এটা ভুল। চতুষ্পদ বানানে আমার মূর্ধন্য স হবে, চতুষ্পদ বানানে আমার কি হবে? মূর্ধন্য স হবে। ক্লিয়ার, বুঝছি, বুঝছি না বুঝি নাই। ওকে, নাইস। যদি এইটা বুঝে থাকি তার মানে আমার রুল 4 নাম্বার ডান। মোটামুটি এখানেই এগুলাই ছিল আবিষ্কার তস্কর, এই যে এগুলাই তোমাদের মোটামুটি পড়াইছি। এর বাইরে দেখাইছি যে রেফের পর সরাসরি মূর্ধন্য স বসে, বর্ষা, কর্ষণ রেফের পর মূর্ধন্য স বসে, কর্ষিত রেফের পর মূর্ধন্য স বসে। অর্থাৎ এই যে এই জায়গাতে আমি সেটাই বলছি যে রেফ, এই রেফের পর আমার মূর্ধন্য স বসে। বর্ষা, কর্ষণ, কর্ষিত, বর্ষণ এগুলাই বুঝাইছি। ওকে, ঠিক আছে। তার চলো তার পরের রুলসটা দেখি। রুল নাম্বার 5, নিয়ম নাম্বার 5। তাহলে 5 নম্বর নিয়মে বলছি সমাস সাধিত শব্দে মূর্ধন্য ন বসে না না না, অর্থাৎ সমাস সাধিত শব্দে দন্ত ন বসে। যেমন দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, ত্রিনয়ন। দুর্নীতি, নীতির অভাব, দুর্নাম, নামের অভাব। হ্যাঁ, এটা অভাব অর্থে, অভাব অর্থে, অভাব।
অভাব অর্থে। বুঝছো? নিয়ম অনুযায়ী আমার কি হওয়ার কথা ছিল, নিয়ম অনুযায়ী আমার রেফের পর মূর্ধন্য হওয়ার কথা ছিল, রেফের পর মূর্ধন্য হওয়ার কথা ছিল, রেফের পর মূর্ধন্য হওয়ার কথা ছিল, রফলার পর মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু হবে না। কেন হবে না? কারণ এগুলো সমাজবদ্ধ পদ। কেন হবে না? এগুলো সমাজবদ্ধ পদ। আমরা সমাজ যখন শিখবো তখন এগুলো আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দুর্নীতি, দুর্নাম, তাই না? দুর্নিবার এর মানে কি? দুর্নীতি, নীতির অভাব, নীতির অভাব। দুর্নাম, নামের অভাব, নামের অভাব। দুর্নিবার, যা নিবারণ করা যায় না, যা নিবারণ করা যায় না, যায় না, যা নিবারণ করা যায় না। ত্রিনয়ন, ত্রিনয়ন আছে যার, ত্রিনয়ন আছে যার, বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, আছে যার। ঠিক আছে? এগুলো সব হচ্ছে কি সমাজ সাধিত শব্দ। সমাজ সাধিত শব্দ হওয়ার কারণে এই জায়গাতে আমাদের কি বসবে না বলো তো বাবা? মূর্ধন্য ন বসবে না। 5 নম্বর নিয়মটা কি বুঝছি? ওকে, ঠিক আছে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। রুল নাম্বার 6, এটা আসলে রুল নাম্বার 6 হচ্ছে মুখস্থ করতে হয়। এটা কি করতে হয় বাবা? মুখস্থ করতে হয়, মুখস্থ, ঠাড়া মুখস্থ করবা। বুঝছো? এক সেট ঠাড়া মুখস্থ করবা। তাহলে সেই নিয়মটা কি? সেই নিয়মটা বলছে কিও কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্য ন হয়। স্বভাবতই বলতে এমনি মন চাইছে আমার মূর্ধন্য বসতে, আমি বলবো। তোমার সমস্যা এরকম অবস্থা। কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্য ন হয়, স্বভাবতই মূর্ধন্য স হয়। এগুলোকে আমরা নিত্য মূর্ধন্য নও বলতে পারি। বুঝছো? এগুলোকে আমরা নিত্য মূর্ধন্য নও বলতে পারি বা ইয়েও বলতে পারি। এগুলোকে আমরা মাঝে মাঝে ব্যতিক্রমও বলি, এগুলোকে আমরা মাঝে মাঝে ব্যতিক্রমও বলি, মাঝে মাঝে বলি। ঠিক আছে? এই হলো গিয়ে এই জায়গার আলাপ। ক্লিয়ার? তাহলে সেগুলো কি কি ছোটবেলায় তোমরা পড়ছো? চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মনো, বেনুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, সরিত, মনি, স্থানগুণ, পূর্ণবেণী, ফণি, অনুবিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভরিত, পানি, গৌণ, মানব, সারচিক, কন্যকনতন, কফনি, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্যবান, এই আর কি। এখন প্রশ্ন হচ্ছে, এখন এখন মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, এখন মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। খেয়াল করার যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে তুমি শিওর থাকো এই ছন্দ থেকে সবচেয়ে বেশি পরীক্ষা প্রশ্ন আসে এবং আসবে। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসবে, এটা তোমার মুখস্থ করা লাগবে লাগবে লাগবে। বুঝছো? কিভাবে মুখস্থ করবো? এটা খাতায় লিখে রাখবা। রাস্তায় বেরোইছো, টুক করে একটু দেখে নিবা। আবার ধরো হচ্ছে খাইতে বসতো, একটু বের করে একটু দেখে নিবা। আবার ধরো হচ্ছে তো ঘুমাইতে যাবা, ঘুমানোর আগে একটু দেখে নিবা। বুঝছো? এটাকে এরকম করে মুখস্থ করতে হবে, তবে এটা মুখস্থ করাই লাগবে। এই হচ্ছে গিয়ে আলাপ। সবুজ বলছে সমাস পড়ি না, সমাস নিয়ে চিন্তা করা লাগবে না। সমাসের আমাদের যখন ক্লাস হবে তখনই ঝট একবারে চাল চালায় তুমি পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে এইটা মোটামুটি তোমার গেল। মানে এই যে সভাপতি মূর্ধন্য ন গেল, এটা কি সভাপতি মূর্ধন্য ন, মূর্ধন্য ন, এটা নিয়ম মানে না স্যার। চাণক্য কি লেগে ন হয়েছে, কোনো নিয়ম নাই। সভাপতি মূর্ধন্য ন হয়েছে, যেগুলো পরীক্ষায় আসে। এখন বলছে সভাপতি মূর্ধন্য স আছে কতগুলো, সেগুলো আবার মনে রাখতে হবে। এই যে এগুলা, এগুলো হচ্ছে সভাপতি মূর্ধন্য স। বুঝছ? এটাও মুখস্থ করতে হবে। যেমন অভিলাষ, আশার, তারপর হচ্ছে পাষাণ, আভাস, ভাষা, ভাষ্য, ভাষণ, ষোড়শ, ষড়ঋতু, ষড়যন্ত্র। এগুলোটা মুখস্থ করবা, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। দেখো নিয়মটা কি ছিল আমাদের? হচ্ছে স্বরে আ থাকলে দন্ত স হওয়ার কথা ছিল, কিন্তু অভিলাষ দেখো স্বরে আ থাকার পরে ওখানে মূর্ধন্য স বসছে। আষাঢ় স্বরে আ থাকার পরে মূর্ধন্য স বসছে। পাষাণ স্বরে আ থাকার পরে মূর্ধন্য স বসছে, এই যে পাষাণ। বুঝছো? তারপরে এই যে ভাষা স্বরে আ থাকার পরে মূর্ধন্য স বসছে। এই জন্যই বলছে এগুলো কি স্ববতই, মানে নিত্য, মানে ব্যতিক্রম, সেগুলো নিয়ম মানে না, এমনি বসছে। ষোড়শ, ষড়ঋতু, ষড়যন্ত্র। বুঝছো? যে এগুলোতে সব কি বসবে? মূর্ধন্য স বসবে। ওকে? তাহলে আই গেস তোমাদের এখান থেকে বুঝাইতে পারছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বেশ কিছু বিগত মানে ইউনিভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষায় প্রশ্ন আসছে, এমন 3-4টা কোশ্চেন আমরা আজকে সমাধান করব। তাহলে দেখি তোমরা কে কে এটা পারো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিচের কোন শব্দটির বানান ভুল? ঠান্ডা মাথায় উত্তর দিবা, ঝটপট করে ঠান্ডা মাথায় একটু উত্তর দিবা। কল্যাণী এসু, কল্যাণী আসু, কল্যাণী এসু, তীক্ষ্ণ। বুঝছো? এটি একটু ঠান্ডা মাথায় উত্তর দাও, দেখি বোঝো কিনা। খেয়াল করো, প্রথম আলাপ হইছে, মানে এই তিনটা তো দেখতে একই রকম, এটারই সব ভিন্ন। ওটা পরে দিতেছি। তীক্ষ্ণ বানানটা ঠিকই আছে। ক্ষীয়, এই ক্ষীয়র মধ্যে আছে কি ক যোগ মূর্ধন্য স, তাই না? তাহলে মূর্ধন্য স এর পরে আমার মূর্ধন্য ন বসবে, এটাই স্বাভাবিক। এই যে তার মানে তীক্ষ্ণ, এটা ঠিক আছে। মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন বসছে, এটা ঠিক আছে। তা আমাদের জিজ্ঞেস করছে কোনটা ভুল, সেটা বের করতে। এখানে ভুল কোনটা? ভুল হচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখো, এই জায়গাতে কল্যাণী এসু, এই জায়গাতে আছে এ, এ থাকলে আমার হচ্ছে মূর্ধন্য স বসবে, তার মানে এইটা ঠিক আছে, এটা নিয়ে মারামারি নেই। কল্যাণী আশু,
এই যে স্বরে আ থাকবে, স্বরে আ থাকলে আমার দন্ত স বসবে, এটাই স্বাভাবিক, এটাও ঠিক আছে। কিন্তু কল্যাণী এসু যখন লিখছে শেষেরটায় এসে, খেয়াল করে দেখো এই যে এসু, এই এ দিছে, আর এ দিলে কি আমার দন্ত স হওয়ার কথা না মূর্ধন্য স হওয়ার কথা? মূর্ধন্য স হওয়ার কথা। তার মানে এসু বানানে সে দন্ত স দিছে, তার মানে এইটাই হচ্ছে আমার ভুল, এটাই হচ্ছে আমার ভুল। তার মানে আমার জিজ্ঞেস করছে নিচের কোনটা ভুল, এই যেটা। ক্লিয়ার? বুঝাইতে পারছি বাচ্চা লোক? আমি কি তোমাদের বুঝাইতে পারছি? ওকে, যদি বুঝাইতে পারি তাহলে এমসিকিউ 1 এর উত্তর বুঝলাম। আর যদি 2 এর উত্তরটা দেখি মনোযোগ দিয়ে। দুর্নীতি শব্দটি নথিবিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন? দুর্নীতি এটা কি সমাসবদ্ধ শব্দ বলে আগে দ ধ্বনি থাকায় পূর্বে মূর্ধন্য ধ্বনি থাকার তদ্ভব শব্দ হয়? এটা কেন দুর্নীতি শব্দটা কেন হচ্ছে নথিবিধান হবে না? একটু আগে পড়াইছি, নিয়ম 5-এ গিয়ে তোমাদের এটা পড়াইছি। সমাসবদ্ধ পদে, সমাসবদ্ধ পদে, সমাসবদ্ধ পদে মূর্ধন্য ন বসে না, মূর্ধন্য হয় না। এবং সেখানে দেখাইছি দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, ত্রিনয়ন, তাই না? এরকম আরো আছে, সর্বনাম, ত্রিহায়ট, এই যেগুলো আছে, এই সকল ক্ষেত্রে আমাদের মূর্ধন্য বসবে না, অর্থাৎ সমাসবদ্ধ পদ বেড়ে। তার মানে বুঝলাম, দুইটা গেল সমাধান। 3 নম্বর সমাধানটা কি বলো? কোন বানানটি শুদ্ধ নয়, মানে ভুল? ও খুবই কিউট, খুবই কিউট। বলো দেখি, এটা 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 কে পারে দেখি, বলো এটা কে পারে দেখি। বলছে রূপায়ণ, গৃহায়ন, নবায়ন আর নগরায়ন। খেয়াল করে দেখো, রূপায়ণ অর্থাৎ র আছে, চুম্বকের বর্ণ, র চুম্বকের বর্ণ, প আছে, প কারণে প আমার লোহার বর্ণ, অন্তস্থ ইও আছে লোহার বর্ণ, এরপরে ন আছে, তার মানে এটা শুদ্ধ চুম্বক। চুম্বকের পরে তার এক বর্ণ দুই বর্ণ পরে লোহা আকর্ষণ করছে, আকর্ষণ যদি করে তাহলে মূর্ধন্য ন। আমার জিজ্ঞেস করছে কোনটা শুদ্ধ নয়, অর্থাৎ কোনটা ভুল, সেটা আমার জিজ্ঞেস করছে। ভুল কোনটা? ভুল, আমার ভুল বের করতে হবে। তার মানে রূপায়ণ এটা সঠিক, এটা ভুল না, ঠিক আছে, এটা সঠিক, ভুল না। দ্বিতীয় আলাপ গৃহায়ন, ঠিক সিমিলারলি রিকার আছে, রি, রি একটা হচ্ছে চুম্বকের বর্ণ, এরপরে হ আছে, অন্তস্থ অ আছে, তার মানে চুম্বক আছে, তারপরে এক বর্ণ দুই বর্ণ লোহা আছে, কারণ মূর্ধন্য ন বসছে, এটা ঠিক আছে, এটাতে সমস্যা নেই। নগরায়ণ খেয়াল করে, অপশন ডিটা খেয়াল করো, ডি, ঠিক আছে। ডিতে কি বলছে? র আছে, র এর পরে অন্তস্থীয় অ আছে, চুম্বক আছে, লোহা আছে, এরপরে মূর্ধন্য ন বসছে, এইটাও ঠিক আছে। কিন্তু নবায়ন ভাই আমার এই জায়গাতে বোঝা, নবায়ন। এখন তুমি কইবা স্যার ব আসে লোহার বর্ণ, অন্তস্থীয় অ আসে লোহার বর্ণ, আমার চুম্বক কই? এই রিরস কোথায় এখানে আছে? তোমার তো চুম্বকই নাই, তো খেলার মানে তুমি যে মাঠে নামবা সেটাই তো তোমার নাই। যদি তোমার নাই থাকে, চুম্বকের বর্ণই নাই থাকে, তাহলে তো তোমার এই জায়গাতে ভাই মূর্ধন্য আসার কোনো প্রশ্নই আসে না। নবায়ন বানানটা হবে দন্ত ন দিয়ে, নবায়ন বানানটা কি দিয়ে হবে? দন্ত ন, কিন্তু তোমার এখানে দিছে কি দিয়ে? মূর্ধন্য ন দিয়ে। দ্যাট ইজ ওয়াই এটা আসলে আমাদের এখানে ভুল উত্তর, বুঝছো? এটাই হচ্ছে আমাদের এখানে ভুল উত্তর। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বুঝছি, হ্যাঁ, ওকে, ঠিক আছে। 3 নম্বর লাস্ট ওয়ান, আরেকটা প্রশ্ন আমরা সমাধান করি, তাইলেই বুঝতে পারবো নিচের কোন শব্দজোড় ভুল, অশুদ্ধ, এটা ব্যাখ্যা করো, তাইলেই হবে। নিচের কোন শব্দজোড় অশুদ্ধ বা ভুল, এটা ব্যাখ্যা করো, বলো। হ্যাঁ, সাইফুল বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাইফুল, বিশাল ব্যাপার, মার্কেটিং ডিপার্টমেন্টের মেধাবী স্টুডেন্ট মাদারীপুরের। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আমাদের সাইফুল ভাই হচ্ছে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, মানে এই যে রিসেন্টলি, হ্যাঁ, সেও হচ্ছে আমাদের স্টুডেন্ট ছিল মাদারীপুর শাখার। সো তোমরা তাদের কাছ থেকে গল্প শুনবা, কেমন? আচ্ছা, এখন দেখো বলছে কোনটা ভুল, অশুদ্ধ, অশুদ্ধ, নিজের কোনটা ভুল, এটা বের করতে হবে। একটা 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 করে ধরে 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 বের করি। তোমাদের মনে আছে কিনা যে ধরন বানান, এইটাতে আমি বলছিলাম যে যদি রকম বা টাইপস বোঝায় সেটা ভুল না, সেটা সঠিক, সেটা হচ্ছে দন্ত ন বুঝবে। আরেকটা বলছিলাম যে পুরনো, এটা দিয়ে যদি প্রাচীন বোঝায়, পুরাতন বোঝায়, তাহলে সেক্ষেত্রে এটা কি দন্ত ন বুঝবে, তার মানে এটাও সঠিক। ধরন পূরণ এটা সঠিক, মানে এটা নিয়ে মারামারি নেই, আমাদের বেস করতে বলছে কোনটা ভুল। কুর্নিশ এটা কোন ভাষার শব্দ বলো? কুর্নিশ এটা তুর্কি শব্দ, তার বিদেশি শব্দের বানানে আমার মূর্ধন্য বসে না, দন্তন্য বসে, এটাও সঠিক। গৃহকোণ, রি আছে, চুম্বক আছে, হ আছে, লোহার বর্ণ, ক আছে, আবার লোহার বর্ণ, তাহলে চুম্বক এক বর্ণ দুই বর্ণ পর্যন্ত আকর্ষণ করতে পারে, এই কারণে এখানে মূর্ধন্য বসছে, এটাও ঠিক, এটাও ভুল না। আবার দেখো
ক্ষণকাল, ক্ষিয় আছে, ক্ষিয়র পরে মূর্ধন্য বসছে, এটা সঠিক। বর্ষণ, রেফের পর মূর্ধন্য স বসছে, এটা যেমন সঠিক, পাশাপাশি মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন বসছে, এটাও তেমন সঠিক। কথা কি বুঝছো? এখন আমরা দেখতে হবে। হৃদয় চৌধুরী জয় বলছে, স্যার নমস্কার, হ্যাঁ আদাব, ভালো আছো বাবা, ক্লাস করো মনোযোগ দিয়ে। তার মানে এটাও সঠিক। তার মানে আমি বুঝলাম এখানে যেহেতু তিনটাই সঠিক, অটোমেটিকলি এটা ভুল, অটোমেটিকলি। কিন্তু তারপরে এক্সপ্লেইন করি। মূল্যায়ন বানানে আমার মূর্ধন্য ন দিছে বাবা, এখানে না, এখানে কি চুম্বকের কোনো বর্ণ আছে? তুমি বলতে পারো স্যার এই যে জফলা আছে লোহার বর্ণ, এই যে অন্ত্যেষ্টি আছে লোহার বর্ণ, কিন্তু আমার চুম্বক কই? চুম্বক না থাকলে তো আমার মূর্ধন্য আসার কোনো প্রশ্নই আসে না, তার মানে এটা ভুল। মূল্যায়ন বানানে আমার দন্তন্য হবে। দ্বিতীয়ত নিরূপণ, র আছে প আছে, চুম্বক আছে লোহা আছে, আমার মূর্ধন্য হবে। মূর্ধন্য দেয় নেই, এখানে দিচ্ছে দন্তন্য, তার মানে এটাও ভুল, এটা হবে মূর্ধন্য। বুঝছো? তার মানে এইটা নিচের কোনটা অশুদ্ধ হয়েছে, এইটা অশুদ্ধ, এটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? আমি কি তোমারে বুঝাইতে পারছি বাবা আজকের আলাপ? সো তোমরা একটু ঝটপট করে জানাও আজকের ক্লাসটা কেমন ছিল, এবং তোমরা এখান থেকে 4টা প্রশ্নের মধ্যে কে কয়টা পারছো। আর হচ্ছে আমাদের আইকন প্লাসের যে কোর্স, এই কোর্স সম্পর্কে ডিটেলস জানতে আমাদের হচ্ছে হটলাইন নাম্বারে কল করতে পারো, সেখান থেকে তোমাদের ইন ডিটেলস জানা হবে। এছাড়া আমাদের ভর্তি সংক্রান্ত যে কোনো কিছু জানতে আইকন প্লাসে তোমার নিকটস্থ যে শাখা আছে সেই শাখায় যোগাযোগ করো, ইনশাল্লাহ জানবা। আর দেরি করো না, থাকো আইকন প্লাসের সাথেই, কারণ বস আইকন প্লাস মানেই বস টিচার বেস্ট কম্বিনেশন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।